আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে যদি 15 থেকে 20টা বল খেলে তাহলে সে 35 থেকে 40 রান করে দেবে, কারণ ওর স্ট্রাইক রেট হচ্ছে 200 বা 250। কেননা সে এমনই স্ট্রাইক রেটে খেলে। যে ট্রিকটা লাগানো হয়েছিল 2022 ওয়ার্ল্ড কাপে, তারপরেও আপনি যদি তার থেকে না শেখেন তাহলে আপনি ভুল করছেন। 2022 ওয়ার্ল্ড কাপে আপনার টিম যখন পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল, তারপর যখন টিমের মধ্যে মোহাম্মদ হ্যারিস জয়েন করলো, তখন সে ওই পাকিস্তানের টিমটাকে উঠিয়ে দিল। আপনাকে যদি বলি কোনো প্লেয়ার তার কেরিয়ারের সেকেন্ড এবং ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে, বুঝতে পারছেন, কেরিয়ারের সেকেন্ড মানে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, সেটা আবার অস্ট্রেলিয়ার মতো পিচে 11 বলে 28 রান করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এবং আপনাকে বলি বাংলাদেশের বিরুদ্ধে 18 বলে 31 রানের ইনিংস। প্রথম ম্যাচটায় তার স্ট্রাইক রেট ছিল 254 এবং দ্বিতীয় ম্যাচটায় তার স্ট্রাইক রেট ছিল 172। এবং আপনাকে বলি যে সেমিফাইনালে 26 বলে 30 রান করেছিল, সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আমি আপনাকে বলি শেম আইয়ুবের থেকে সে অনেক ভালো একটা প্লেয়ার। যে প্লেয়ারটা অস্ট্রেলিয়ার পিচে খেলে এসছে অমনভাবে, সেই প্লেয়ারটাকে ইগনোর না করে তার থেকে কিছু শেখাটাই ভালো। আপনি বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার মতো পিচে 172, 254 এমন স্ট্রাইক রেটে খেলেছে, যেখানে শেম আইয়ুব তার নিজের ঘরের মাঠেই 50 লাগাতে পারে না, 30 করতে পারে না, সেখানে অস্ট্রেলিয়ার মতো পিচে সে খেলে এসছে। এক কথায় বলে তার 3 থেকে 4টে ইনিংস অনেক সুন্দর ছিল 2022 টি20 ওয়ার্ল্ড কাপে। তো আমি আপনাকে এটাই বোঝাতে চাই যে পাকিস্তানের ওপেনার কে ভালো হতে পারে। তো আমি হ্যারিসের কথাটা এই জন্য উঠালাম যে পাকিস্তানের চেয়ারম্যান হ্যারিসকে পছন্দ করে না, তাকে অপমান করে। কেননা আপনি জেনে থাকবেন, আপনাকে বলি তো সে বিপিএল খেলার জন্য বাংলাদেশে গিয়েছিল, কিন্তু পাকিস্তানি চেয়ারম্যান কোনো রকম ভাবে তাকে পারমিশন দেয়নি। তারপর সে অপমান হয়ে পাকিস্তানে ফিরে আসে এবং তাকে বলা হয় যে আপনি পাকিস্তানের হিটম্যান, সামনে ওয়ার্ল্ড কাপ, আপনাকে যদি চোট লেগে যায় আপনার শরীরের দিকেও দেখতে হবে, আপনি যদি লিগ খেলেন তাহলে আপনার ফিটনেসের অসুবিধা হতে পারে। কিন্তু তারপরে তাকে টিমের মধ্যে সিলেক্টও করেনি। তাহলে বুঝতে পারছেন তো তাকে কেমনভাবে অপমান করা হয়েছে। তাকে যদি আপনি টিমে সিলেক্টই করবেন না, তাহলে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার কি দরকার ছিল? সে তো লিগ খেলতে গিয়েছিল। মেন কথা হচ্ছে যে চেয়ারম্যানের দেখা দরকার যে কোন প্লেয়ারটা ড্রপ যাচ্ছে, কোন প্লেয়ারটা খেলছে, কোন ভালো প্লেয়ারটাকে ড্রপ দেওয়া হচ্ছে, কোন ভালো প্লেয়ারটাকে খেলাচ্ছে না, এগুলো সব কিছু চেয়ারম্যানের নজর রাখা দরকার। তো এইসব ছেড়ে আমি যদি আপনাকে পাকিস্তানের ওপেনারের কথা বলি, বাবর এবং রিজওয়ান যখন ওপেনিং করতো পাকিস্তানের টি20-র জন্য, তখন সবাই এমন বলতো যে এদের দুইজনের স্ট্রাইক রেট অনেক স্লো এবং তারা দুইজন মিলে টুকটাক করে খেলে। আরে ভাই, এটুকু আপনাকে বুঝতে হবে যে তারা 6 ওভার খেলবে এবং 6 ওভারে 45 থেকে 50 রান করবে, কোনো রকম উইকেট না হারিয়ে। কিন্তু এখন যেমন শেম আইয়ুবকে ওপেনার করা হচ্ছে, সে 5 ওভারের আগেই উইকেট হারিয়ে দিচ্ছে, মানে সে নিজেও 15 রান করতে পারছে না, অথচ সে তার নিজের উইকেটটা হারিয়ে দিচ্ছে। অথচ আপনি গুগলে সার্চ করে দেখুন বেস্ট ওপেনিং পেয়ার ইন টি20, সবার প্রথম বাবর আজম এবং রিজওয়ানের নাম আসবে, তারপর আপনি রোহিত এবং ধাওয়ানকে পাবেন। আপনাকে বলি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, যার অ্যাভারেজ হচ্ছে 50-এরও বেশি। আমি জানি তাদের স্ট্রাইক রেট একটু স্লো, কিন্তু তারা দুইজন মিলে 6 ওভারে 45 থেকে 50 রান করে দেয় কোনো রকম উইকেট না হারিয়েই। আর যদি এরা সবকিছু ছেড়ে এদের স্ট্রাইকের উপর একটু নজর দেয়, একটু হিট করে, তাহলে বিশ্বাস করুন বিশ্বের 1 নম্বর ওপেনিং জুড়ি হবে। আর পাকিস্তানের ক্রিকেটে এর থেকে বেশি কিছু চাওয়ার থাকবে না। তো আমার কথাই হচ্ছে যে বাবর এবং রিজওয়ান ওপেনিং যাবে এবং 1 ডাউনে, মানে তারপর মোহাম্মদ হ্যারিস যাবে। আপনাকে বললাম যে মোহাম্মদ হ্যারিস এমন একটা প্লেয়ার, সে 15 থেকে 20টা বল খেললে 35 থেকে 40 রান করে দেবে। আর টি20-তে এটাই দরকার যে সে 15টা বল খেলবে এবং একটা ছন্দ বানিয়ে যাবে টিমের জন্য। কিন্তু তার মেন উইক পয়েন্ট হচ্ছে স্পিন বলারদেরকে তার খেলতে একটু অসুবিধা হয়, তো সেটা দিয়ে তার উপরে একটু কাজ করানো দরকার। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন।